ঈদের দিন প্লাস আব্বুর জন্মদিন, বাসায় টুকটাক অনেক কিছুই আয়োজন করা হয়েছে। কি কি রান্না বান্না করেছি আমি আর আম্মু মিলে, আমার বাবাই তো খুবই এক্সাইটেড। আমি বানিয়েছি পুডিং আর চিকেন সসলিক এই প্রথমবার বানিয়েছি, আর বাকি সবকিছু আমার আম্মু রান্না করেছে। সো চলো তোমাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবকিছু রান্না বান্না করার আগেই আমি পুডিংটা বানিয়ে নিব। সেটার জন্য আমি এখানে প্রাণ লিকুইড যে মিল্ক সেটা নিয়েছি 1 লিটার। দুধটা জাল হতে হতে সেই ফাঁকে আমি 4টা ডিম একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো মতো বিট করে নিব। এই পর্যায়ে কিন্তু আমি ডিমের মধ্যে কিচ্ছু দেই নাই, শুধু ডিমটাই আমি বিট করে নিয়েছি। তারপরে আমি ভ্যানিলা এসেন্স 1.5 চা চামচের মতন দিয়েছি, দিয়ে তারপর আরেকটু বিট করে নিলেই কিন্তু ডিমটা একদম বিট করা শেষ। ডিম বিট করার সময় আমার বাবাই আমাকে হেল্প করতেছে, সে গাজর খাচ্ছে আর আমার হ্যান্ড বিটার মেশিন ধরে রাখছে। আমি কি বানাচ্ছি সেটার জন্য ও অনেক এক্সাইটেড। তারপর চলে আসলাম দুধের এখানে এসে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এখানে আমি ভরে ভরে 2 চা চামচের মতন দিয়েছি। তারপর দিয়েছি স্বাদ মতন লবণ। এখানে আমার আম্মু ছিটিয়ে ছিটিয়ে লবণ দিচ্ছিল, সেজন্য বলতেছি আম্মু এখানে তো আমি ভিডিও করতেছি। যাই হোক, দুধটা যখন এই পর্যায়ে এতটুকু জাল হয়ে একদম কমে আসবে, তখন আমি এখানে এই চামচের 1.5 চা চামচ চিনি দিয়েছি। চিনিটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। চিনির পরিমাণ যদি কম বা বেশি হয় তাহলে কিন্তু পুডিং এর টেস্ট একদম বাজে হয়ে যাবে। এবারে কিন্তু দুধটা জাল দেওয়া একদম কমপ্লিট। 1 কেজি দুধ আমি আধা কেজি করেছি। তারপর আমি দুধটা ঠান্ডা করতে দিয়েছি। এই পর্যায়ে আমি ক্যারামেল বানিয়ে নিব। আমি যেই বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতেই ক্যারামেল বানিয়ে নিয়েছি, অন্য কোনো কড়াইতে বা ঝামেলা করতে যাইনি। আমি যেভাবে পুডিং এর জন্য বাটিতে ক্যারামেল সেট করলাম, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন খুব সহজেই। তারপর যেই দুধটা ঠান্ডা করতে দিয়েছি আর যেই ডিমটা বিট করে নিয়েছি, ডিম দুধের সাথে ভালো মতন মিক্স করে নিব। এবারে যে বাটিতে আমি ক্যারামেল সেট করে রেখে দিয়েছি সেই বাটিতে আমি এই দুধটাও দিয়ে সেট করে নিব। পুডিং এর মিশ্রণ একটু বেশি হয়ে গিয়েছে, আমার এই স্টিলের বাটিতে সম্পূর্ণটুকু হাঁটে নাই, সেজন্য আমি এই বাটিতে দিয়ে ওভেনে দিব। আর এই বাটিটা কিন্তু ওভেনের। পুডিং আমি অনেক বানিয়েছি, কিন্তু ওভেনে পুডিং বানানো সেটা আমার একটা বাজে এক্সপেরিমেন্ট ছিল, সেটা একটু পরে বলছি। স্টিলের বাটিতে যে পুডিংটা আমি সেট করেছি সেটা আমি ননস্টিকের কড়াইতে পানি দিয়ে বসিয়েছি, আর কড়াইয়ের যে ঢাকনা একটু ফাঁকা সেটা আম্মু টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছে। এবার বলি ওভেনে পুডিং বানাতে গিয়ে কেন আমার বাজে এক্সপেরিমেন্ট হলো। আমি সবসময় চুলায় গরম পানির ভাপে পুডিং বানিয়েছি, এই প্রথম ওভেনে পুডিং বানিয়েছি। 2টার থেকে আমার কাছ থেকে গরম পানির ভাপে যে পুডিংটা বানাই সেটাই সবচেয়ে থেকে বেস্ট। দেখতে যেমন সুন্দর লাগে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে গরম পানির ভাপের যে পুডিংটা সেটাই আমার কাছে বেস্ট মনে হয়। তারপর এই তো পুডিং আমার একদম রেডি। গরম পানির ভাপে যে পুডিংটা বানিয়েছি সেটা 25 মিনিট লেগেছে, আর ওভেনের পুডিংটা 10 মিনিট লেগেছে। আমার পুডিং বানানোর পর্ব শেষ। এটা এখন ফ্রিজে রেখে দিব, সময় মতন বের করব। তারপর এই তো আমার আম্মু এখানে গরুর গোস্ত ময় মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে আগেই রেখে দিয়েছিল। এবারে আম্মু গোস্তটা রান্না করে নেবে। আম্মু যেভাবে রেগুলার গোস্ত রান্না করে সেম ওইভাবে রান্না করবে। গোস্তের ভিতরে আমার আম্মু একটা সিক্রেট মশলা দিয়েছে, সেই মশলাটা আমি বানিয়ে দিয়েছি আম্মুকে। চলুন দেখাই কিভাবে বানিয়েছি। এখানে আমি 5 রকমের মশলা নিয়েছি দারচিনি, এলাচ, কালো এলাচ, সাদা গোলমরিচ, তেজপাতা, আর নিয়েছি 1 মুঠের মতন পোলাওয়ের চাল। মশলা আর পোলাওয়ের চাল একদম লো আছে ভালো মতন ভেজে নিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। এই মশলাটা যে কোনো গোস্তের তরকারিতে দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে, আপনারাও আমার মতন ট্রাই করতে পারেন। যাই হোক, এরপর আমি আর আমার বাবাই আইসক্রিম খেলাম। যাই হোক, আম্মু গোস্তের তরকারিটা রান্না করা শেষ করে এবারে চুলার মধ্যে পায়েস বসিয়ে দিয়েছে। আম্মুর হাতের পায়েস এত মজা হয়, বরাবরের মতন সব দিনের মতনই পায়েস আজকে অনেক মজা হয়েছে। এই তো পায়েস রান্না করা শেষ। এখানে আম্মু 2 ধরনের পায়েস রান্না করেছে। এটা হচ্ছে গোলাপি কালার পায়েস। এই পায়েসটা রান্না করার মূলত কারণ হচ্ছে আম্মু যখন পায়েস রান্না করতেছিল তখন চালটা একটু বেশি হয়ে গিয়েছিল, সেই চালটা উঠিয়ে একটু কনডেন্স মিল্ক, ফুড কালার, কিছু কাঠবাদাম দিয়ে তারপরে ব্যাস এতটুকুই নামিয়ে ফেলেছে। পায়েস রান্না করা শেষ করে আম্মু চুলার মধ্যে আবার পোলাও রান্না করতে বসিয়ে দিয়েছে। এখানে আমি দেখাচ্ছিলাম এই তো এই ফলটা, এটা হচ্ছে পিপল ফল। পোলাও রান্না করার সময় এই পিপল ফলটা তেলের মধ্যে ভেজে উঠিয়ে ফেললে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আম্মু কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিল পোলাও এর জন্য। এই তো পোলাও রান্না করা অলরেডি ডান। তারপর আমার আম্মু এখানে চিকেন চপ বানাবে, সেটার জন্য ব্লেন্ডার জারে সবকিছু নিয়ে নিচ্ছিল। নিয়েছে খেসারি ডাল, টক দই, চিকেন, টমেটো
কুচি করে রেখে দিয়েছিলাম, সেই টমেটো কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতন লবণ আর একটা ব্রেড রুটি ছিঁড়ে দিয়েছি। আর দিয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, টমেটোর সস, ভেষন, কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, কিছু কাঁচামরিচ, পরিমাণ মতন সয়াবিন তেল দিয়েছে। তারপরে সবকিছু একত্রে করে ব্লেন্ড করে নিয়েছে। ব্লেন্ড করা হয়ে গেলে এবারে সুন্দর করে চপগুলো ভেজে নিয়েছে। এই তো চিকেন চপের ফাইনাল লুক, কি সুন্দর দেখতে হয়েছে। তারপরে আমি এখানে চিকেন সসলিক বানাবো, সেটার জন্য আগে থাকতেই চিকেন আর ভেজিটেবল ময় মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন বাটার দিয়ে এই সসলিক গুলো ভেজে নিব, একদম মিডিয়াম লো আছে। এই তো সসলিক একদম রেডি। আমার এই চিকেন ভেজিটেবল সসলিকের রেসিপি আমি আলাদাভাবে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওতে রেসিপি শেয়ার করছি না, ভিডিওটা তাহলে অনেক লং হয়ে যায়। তারপরে এখানে আমি মায়োনেজ বানিয়ে নিয়েছি সিদ্ধ ডিমের মায়োনেজ আমি এই প্রথমবার বানিয়েছি। মাশাআল্লাহ অনেক পারফেক্ট হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে। সেম প্রসেসেই আমি বানিয়েছি। আজকের মতো রান্না বান্না এই পর্যন্ত শেষ। আর এই তো এখানে আমার বাবাই কেক খাচ্ছিল আর আমার সাথে দুষ্টুমি করতেছিল, আমি ভিডিও করতেছি দেখে ও এরকম করতেছিল। যাই হোক, এই তো রাতের বেলা কেক কেটে আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছি। আর এই তো আমার আজকের আয়োজন ছিল। যাই হোক, কেমন লেগেছে আপনাদের সবার তাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর এখনো যারা আমার পেজটাকে ফলো করেন নাই তারা ফলো করে সাথে থাকেন। সো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।